স্লাইড কি দেখা যাচ্ছে? ফারহান আলম ক্লিয়ার ম্যাম, আসসালামু আর আলাইকুম। কে আছে? হুম, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তোমরা প্রফের মানে মে 2019, নভেম্বর 2019, মানে 17, 18, 19, এই 3 বছরের মে আর নভেম্বর, এই 6টা প্রশ্ন এই কয়েকদিনের মধ্যে সলভ করবে। আমি আস্তে আস্তে করে এই 6টা প্রশ্ন এই কয়েকদিনে পড়াবো। আজকে আমরা পড়বো মে 2018। তোমাদের সবার কাছে প্রশ্নগুলি থাকার কথা, আমি তোমাদের মনিটরের কাছে দিয়েছিলাম। এই প্রশ্নগুলি পড়লে রিলেটেড কিছু পড়া হবে, দেখবে যে প্রফের প্রিপারেশনটা খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, আমরা শুরু করি। প্রথম কোশ্চেন কি ছিল? ডিফাইন সেকেন্ড মেসেঞ্জার, এক্সপ্লেইন with example how genetic factors and age modify drug action. এখানে প্রথমে সেকেন্ড মেসেঞ্জারের ডেফিনেশনটা লিখবে। ডেফিনেশন কি? আমরা জানি ফার্স্ট মেসেঞ্জার কোনগুলি, যে কোনো ড্রাগ, হরমোন, যেগুলিকে আমরা লিগ্যান্ড বলি বা নিউরো ট্রান্সমিটার, এগুলি হলো ফার্স্ট মেসেঞ্জার। যখন ফার্স্ট মেসেঞ্জার বাইন্ড করে রিসিপ্টরের সাথে, তখন কি হয়? সেকেন্ড মেসেঞ্জার ফরমেশনের প্রসেসটা প্রভোক্ট হয়, সেকেন্ড মেসেঞ্জার ফরমেশন হয়, তারপর আমরা যে কনসিকুয়েন্স ইফেক্টটা পাই ওটাকেই বলে সেকেন্ড মেসেঞ্জার। দ্যাট মেসেঞ্জার দ্যাট ওয়ার্কস আফটার দি অ্যাকশন অফ ফার্স্ট মেসেঞ্জার। সেকেন্ড মেসেঞ্জার কি কি আছে? সেকেন্ড মেসেঞ্জার কেন লাগে আমাদের? ইট ইজ এসেনশিয়াল ফর কন্ডাক্টিং, মানে ফার্স্ট মেসেঞ্জারের সিগন্যালটাকে কন্ডাক্ট করে, অ্যান্ড amplifying signal coming from drug, hormones, or neurotransmitter. That means first messenger এর মেসেজ or সিগন্যালটাকে কন্ডাক্ট করে তার কনসিকোয়েন্স ইফেক্ট হয়, তারপর আমরা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পাই, ওগুলি হলো সেকেন্ড মেসেঞ্জার। কি কি আছে এক্সাম্পল? এটা খুব সহজ, আমরা জানি। সাইক্লিক এমপি, এমপি মিন্স অ্যাডেনোসাইন মোনোফসফেট। সাইক্লিক জিএমপি, গুয়ানোসাইন মোনোফসফেট। পরীক্ষায় এক্সাম্পল গুলি দিলে একটু ইলাবোরেট করে লিখো, অ্যাব্রিভিয়েশনটা ব্র্যাকেটে দিয়ে ইলাবোরেট করে লিখবে। ক্যালসিয়াম আয়ন, ডাই অ্যাসাইল গ্লিসারল, আয়নোসিটেল ট্রাইফসফেট, আইপি3। আমরা এগুলি পড়েছি যখন আমরা ফার্মাকোডিনামিক্স পড়েছিলাম, যে রিসেপ্টর মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন, যে আলফা রিসেপ্টর স্টিমুলেট হলে কোন সেকেন্ড মেসেঞ্জারটা ফরমেশন হয়, বিটা রিসেপ্টর স্টিমুলেট হলে কোন সেকেন্ড মেসেঞ্জার স্টিমুলেট হয়, তারপর যে আমরা আমাদের ডিজারেবল ইফেক্টটা পাই। নেক্সট কোশ্চেন কি ছিল? যে জেনেটিক ফ্যাক্টরস এন্ড এজ মডিফাইং ড্রাগ অ্যাকশন। আমরা জানি যে ড্রাগ অ্যাকশন বলতে এখানে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিশন, 4টা ফ্যাক্টরকে ইলাবোরেট করবে। আমরা যখন পড়েছিলাম ড্রাগ মেটাবলিজমের ক্ষেত্রে কি হয়, আইসোনিয়াজাইডে পড়েছি আমরা যে আইসোনিয়াজাইডের মেটাবলিজম জেনেটিক্যালি ডিটারমাইন্ড। দুই ধরনের পিপল থাকে, র্যাপিড অ্যাসিটাইলেটর আর স্লো অ্যাসিটাইলেটর। আইসোনিয়াজেড মেটাবলিজম হয় অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন অফ ফেজ টু বায়োট্রান্সফরমেশনের মাধ্যমে। তো দেখা যায় যে যারা র্যাপিড অ্যাসিটাইলেটর, তাদের আইসোনিয়াজাইডের অ্যাসিটাইলেশনটা র্যাপিডলি হয়ে যায়, আর যারা স্লো অ্যাসিটাইলেটর, তাদের কি হয়, স্লোলি মেটাবলিজম হয় আইসোনিয়াজাইড, যার কারণে আইসোনিয়াজাইডের কনসেন্ট্রেশনটা বেশি সময় থাকে। আর বেশি সময় থাকলে কি হয়, আইসোনিয়াজাইডটা কাকে এক্সক্রিট করে দেয় আমাদের বডি থেকে? মনে আছে কোন ভিটামিনটাকে? পাইরিডক্সিন বা ভিটামিন বি6 কে এক্সক্রিট করে দেয়, এটা আমরা পড়েছি। তারপর এই জন্য নিউরোপ্যাথি হয়। তাই এই, যেহেতু এশিয়ান পিপলরা স্লো অ্যাসিটাইলেটর, আমরা কি করি, আমাদের ফার্স্ট লাইন রেজিমের সাথে পাইরিডক্সিনটা দিয়ে দিই। পাইরিডক্সিন 10 মিলিগ্রাম বা 25 মিলিগ্রামের একটা ডোজ 6 মাসের জন্য দিয়ে দিই, যাতে তার নিউরোপ্যাথি ডেভেলপ না করে। আর কি কি জেনেটিক ফ্যাক্টর আছে? যেমন ইডিওসিনক্রেসি, আমরা কি পড়েছিলাম, সাকসামিথোনিয়াম অ্যাপনিয়া হয়, যাদের জেনেটিক্যালি কোলিনেস্টারেজ এনজাইমটা ডেফিসিয়েন্সি থাকে, তাদের সাকসামিথোনিয়ামটা ভাঙে না, অনেক সময় ধরে থাকে, যার কারণে কি হয়,
রেসপিরেটরি মাসেল যে প্যারালাইসিস হলো সেটা রিভার্স করে না, পেশেন্টকে ভেন্টিলেশন দিতে হয়, ফ্রেশ ব্লাড দিতে হয়। এটা হলো ইডিওসিনক্রেসি। ইডিওসিনক্রেসির এক্সাম্পলে তোমরা সাক্সামিথোনিয়াম দিতে পারো, কিংবা হিমোলাইটিক এনিমিয়া যে হয়, পাইরিডক্স মানে গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি যাদের থাকে তাদেরকে তুমি কি দিতে পারো না, অনেকগুলি ড্রাগ যেমন প্রিমাকুইন, কুইনাইন, এই ড্রাগগুলি দিলে কি হয়, তাদের আরবিসিটা ভেঙে হিমোলাইটিক এনিমিয়া হয়, এটাও ইডিওসিনক্রেসির মধ্যে আসবে। আবার হ্যালোথেন হেপাটাইটিস অথবা হ্যালোথেন দেওয়ার কারণে, অ্যানাস্থেশিয়ায় হ্যালোথেন দেওয়ার কারণে যে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া হয়, ওটাও ইডিওসিনক্রেসির এক্সাম্পলের মধ্যে দিবে। ঠিক আছে, তাহলে নাম্বারের উপর ডিপেন্ড করে তোমাদের দেখতে হবে যে তোমাদের এক একটা কোশ্চেনে থাকে 3.5, 3.5 এ আবার ভাগ করে থাকে। ধরো এখানে 1 থাকলো, এখানে 2.5। তোমরা মার্কস ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে এক্সপ্লেইনটা করবে, যাতে সময়ের সাথে তোমাদের 24টা কোশ্চেন যেটা অ্যান্সার করতে হয়, 24 নাকি 4টা করে, কয়টা প্রশ্ন অ্যান্সার করতে হয় তোমাদের টোটাল? 20টা, 24টা থাকে, প্রতি গ্রুপ থেকে একটা অপশন থাকে, তাহলে তোমাদের 20টা কোশ্চেন অ্যান্সার করতে হয়। টাইম ম্যানেজমেন্টটা অবশ্যই খেয়াল রাখতে হবে। 20টা প্রশ্ন অ্যান্সার করতে হয়। সো যদি 2.5 থাকে তাহলে একটু ইলাবোরেট করবে, আর যদি দেখো 1 বা 2 আছে একটু কম ডেসক্রিপশনটা দিবে, কিন্তু দিবে। স্লো অ্যাসিটাইলেটরের এক্সাম্পল, র্যাপিড অ্যাসিটাইলেটরের এক্সাম্পল, ইডিওসিনথেসিস সাক্সামিথোনিয়াম করে, এটা একটু বর্ণনা দিবে, আর বাকি ওই হিমোলাইটিক এনিমিয়া আর ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া বা হ্যালোথেন এগুলির এক্সাম্পলটা দিবে। আরেকটা কি ছিল দেখো, এইজ ছিল, এইজ মডিফাইং ড্রাগ অ্যাকশন। আমরা জানি যে এক্সট্রিম গ্রুপ অফ এজ কাকে বলে, নিওনেটদের আর ওল্ড এজের পিপলদের। নিওনেটদের ক্ষেত্রে কি হয় যে জিআইটি তে, আমি আবারও বলছি যেহেতু ড্রাগ অ্যাকশন বলেছে, তোমরা অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিশন সবগুলি পয়েন্টে খেয়াল করে অ্যান্সারটা দিবে। নিওনেটে কি হয়, জিআইটি থেকে অ্যাবজর্পশনটা স্লোলি হয়, অ্যাবজর্পশন ফ্রম জিআইটি স্লোয়ার, poorly developed metabolizing enzyme decrease drug metabolism। আমরা কি জানি যে নিওনেটদের ক্ষেত্রে গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইমটা ডেভেলপ করতে, মানে সিনথেসিস হয়ে কাজ করতে সময় লাগে। এজন্য যেসব ড্রাগ ফেজ 2 রিঅ্যাকশনের গ্লুকুরোনাইল ট্রান্সফারেজের মাধ্যমে মেটাবলিজম হয়, সেই ড্রাগগুলি নিওনেটদের দিলে কি হয়, হয় ড্রাগটা অ্যাকুমুলেট হয়, কিংবা সালফেশন বা অন্য এনজাইম দিয়ে ওটা মেটাবলিজম হয়। Rate of drug excretion is also slow due to poor renal function, deficiency of glucuronide transferase enzyme। তাহলে নিওনেটদের ক্ষেত্রে এই 4টা প্রবলেম হয়, যে অ্যাবজর্পশনটাও কম হয়, মেটাবলিজম স্লোলি হয়, এক্সক্রিশনটাও স্লো হয়, আর গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইমটা ডেফিসিয়েন্সি থাকে। এক্সট্রিম এজে কি হয়, আমরা জানি যে এক্সট্রিম এজেও কি হয়, ডিজেনারেশনের মাধ্যমে সব ফাংশন গুলি, বডি ফাংশন, এনজাইম এগুলি কমে যায়, রেনাল ফাংশন, লিভার ফাংশনটা মানে কম্প্রোমাইজ হয় একটু, মানে অ্যাডাল্ট এজের চেয়ে কমে যায়। জিআই মটিলিটিটা অল্টার্ড হয়, বেশিরভাগ ক্ষেত্রে মোটিলিটি কমে যায়। রিডাকশন অফ অ্যাবজর্পটিক সারফেস, ভিলাইগুলি কমে যায়। আমরা জানি ইন্টেস্টিনে যে ভিলাই থাকে, ভিলাই, মাইক্রোভিলাই, এগুলি ইন্টেস্টিনের সারফেস এরিয়াটাকে বাড়ানোর মাধ্যমে অ্যাবজর্পটিক এরিয়াটাকে বাড়ায়। ওল্ড এজে এটা কম থাকে, তাই অ্যাবজর্পশনও কম হয়। রিডাকশন অফ ফাস্ট ফাস্ট বায়োট্রান্সফরমেশন, লিভারে এটা একটা ভালো ইফেক্ট, যে লিভারে ফাস্ট ফাস্ট মেটাবলিজমটা কম হবে, আমরা ড্রাগের কনসেন্ট্রেশনটা বেশি পাবো।
তোমরা বুঝতে না পারলে কিংবা আমি যদি খুব দ্রুত পড়াই একটু আমাকে বলবে। যেহেতু এটা রিভিউ ক্লাস, দেখো সেকেন্ড কোশ্চেন কি ছিল, ডিফারেন্সিয়েট বিটুইন ফার্স্ট অর্ডার এন্ড জিরো অর্ডার কাইনেটিক্স। এটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন, এক্সক্রিশন থেকে যদি একটা প্রশ্ন আসে এটাই আসে সবসময়। ফার্স্ট অর্ডার মনে রাখবে এফ ফর এফ। ফার্স্ট অর্ডারে কি হয়, কনস্ট্যান্ট ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজ অফ ড্রাগ ইজ এলিমিনেটেড। আর জিরো অর্ডারে একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ ড্রাগ। এখানে ফ্র্যাকশন আর অ্যামাউন্ট বলতে কি বোঝাচ্ছে, ফ্র্যাকশন মানে পার্সেন্টেজ। ধরো আমি প্রথমে 100 মিলিগ্রাম একটা ড্রাগ দিলাম, ওর 10% এক্সক্রিটেড হলো ইন ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। 10% এক্সক্রিট হয়ে কি থাকলো, 90 মিলিগ্রাম থাকলো। পরে আবার এই 90 মিলিগ্রাম থেকে 10% এক্সক্রিটেড হবে। আর জিরো অর্ডারে কি হবে, সব সময় 10 মিলিগ্রাম। প্রথমে 100 মিলিগ্রাম দিলাম, 10 মিলিগ্রাম ইলিমিনেটেড হলো, তারপর ওই 90 মিলিগ্রাম থেকে আবার 10 মিলিগ্রাম ইলিমিনেট হলো, কনস্ট্যান্ট অ্যামাউন্ট। আর ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এ constant fraction or percentage of drug is eliminated. আমরা যেসব ড্রাগ খাই বেশিরভাগ ড্রাগই ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে। মেটাবলিজম, এক্সক্রিশন এগুলি কি হয়, নির্দিষ্ট কিছু এনজাইম দিয়ে হয়। দেখা যায় যে ওগুলি যখন স্যাচুরেটেড হয়ে যায় তখন জিরো অর্ডার কাইনেটিক্সে রিয়েকশনটা মুভ করে, কিন্তু বেশিরভাগ সময় ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে। So here rate of drug elimination is directly proportional to concentration. তুমি ড্রাগের কনসেন্ট্রেশনটা বাড়াও, 100 থেকে 110 করো, ওই 110-এরও 10% এক্সক্রিট হবে, মানে এক্সক্রিশনটাও বাড়লো। এটা মনে রাখবে, রেট অফ ইলিমিনেশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি কনসেন্ট্রেশন অফ ড্রাগ। ইলিমিনেশন বলতে আমরা বুঝি বায়োট্রান্সফরমেশন প্লাস এক্সক্রিশন। আর এক্সক্রিশন শব্দটা মানে বুঝি যে ড্রাগটা বডি থেকে বের হয়ে যাওয়া। জিরো অর্ডার কাইনেটিক্স কখন হয়, when drug elimination pathway will become saturated। মানে ধরো একটা ড্রাগ পাম্প দিয়ে ড্রাগটা ইলিমিনেট হচ্ছে, ওই পাম্পটা ইউজ হয়ে গেল, 4টা পাম্প আছে, 4টা ড্রাগ ওটা ইউজ করে ফেললো, তখন কি হয়, স্যাচুরেটেড হয়ে যায়। আর ড্রাগ আছে কিন্তু পাম্প নেই, ইলিমিনেটিং পাম্প নেই, তখন কি হয়, ওই 4টা পাম্প দিয়েই ড্রাগটা এক্সক্রিট হবে, পাম্প তো আর বাড়বে না, ড্রাগের কনসেন্ট্রেশনটা বাড়ছে। জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করে কোন কোন ড্রাগ, দেখা যায় যে যেসব ড্রাগ আমাদের লার্জ ডোজে দিতে হয় সেসব ড্রাগ গুলি জিরো অর্ডার কাইনেটিক্স ফলো করে। 3টা এক্সাম্পল আছে, ইথানল, ফিনাইটোয়াইন, অ্যাসপিরিন। এটা কিন্তু ভাইবা, অসপি, এমসিকিউ সবগুলির জন্য ইম্পর্টেন্ট। নেম সাম ড্রাগ দ্যাট ফলো জিরো অর্ডার। দেখো এখানে জিরো অর্ডার এন্ড ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এর একটা এক্সাম্পল আছে, এখানে খুব সুন্দর করে বর্ণনাটা আছে। ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে কি হয়, এটা ধরো ড্রাগ ইলিমিনেটিং পাম্প, এই পাম্প দিয়ে ড্রাগটা আমাদের বডির বাইরে যায়। দেখো 4টা পাম্প আছে, আমরা এখন দেখছি ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। ড্রাগের কনসেন্ট্রেশন 1 হলে একটা ড্রাগ বের হয়ে গেল। এটা আমরা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স দেখছি, আমি ড্রাগের কনসেন্ট্রেশন বাড়ালাম কিন্তু এখনো ইলিমিনেটিং পাম্পটা স্যাচুরেটেড হয়নি, এখনো আছে। 4টা ড্রাগের কনসেন্ট্রেশন 4 হলো, রেট অফ ইলিমিনেশনও 4, কারণ আমার পাম্প আছে, ড্রাগ ইলিমিনেশন পাম্প আছে 4টা, তার মানে ড্রাগের আমি কনসেন্ট্রেশন 4 করলাম, রেট অফ ইলিমিনেশনও 4 হলো। এটা একটা লিনিয়ার কার্ভ হলো। এটা হলো ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, যে আমি কনসেন্ট্রেশন বাড়ালে ইলিমিনেশনটাও বেড়ে যাবে।
Higher drug concentration result in higher rate of elimination. এই কাইনেটিক্সটা অ্যাবজর্পশন, মেটাবলিজম, এক্সক্রিশন এই তিনটা ক্ষেত্রেই প্রযোজ্য ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। এখন আসো জিরো অর্ডার কাইনেটিক্স কাকে বলে। ড্রাগের কনসেন্ট্রেশন 4 ছিল, ইলিমিনেশন পাম্পও ছিল 4টা। এখন দেখো আমি ড্রাগের কনসেন্ট্রেশন আরো বাড়ালাম, আরেকটা ডোজ খেলো পেশেন্ট, কিন্তু কি হলো, এই ড্রাগটা এক্সক্রিট হতে পারছে না, কারণ ইলিমিনেশনটা স্যাচুরেটেড হয়ে গিয়েছে। এই জন্য তুমি ড্রাগের কনসেন্ট্রেশন এখন যতই বাড়ুক, রেট অফ ইলিমিনেশনটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে হবে, ফিক্সড অ্যামাউন্টে। এটাই হলো জিরো অর্ডার কাইনেটিক্স। তুমি 6 করো ড্রাগের কনসেন্ট্রেশন, কিন্তু ইলিমিনেশন হবে 4 মিলিগ্রাম, কারণ ধরো ইউনিটটা মিলিগ্রাম ধরলাম, 4 মিলিগ্রাম এক্সক্রিটেড হবে, কারণ পাম্প হলো স্যাচুরেটেড হয়ে গিয়েছে। 7 করলেও সেই 4 মিলিগ্রামই এক্সক্রিটেড হবে। এখানে দেখো আমি কনসেন্ট্রেশন অফ ড্রাগ ইন দ্য বডি 7 করেছি, কিন্তু রেট অফ ইলিমিনেশনটা বাড়েনি। 4 এর সময়ও 4 ছিল, 5 এর সময়ও 4, 6 এর সময়ও 4, যখন কনসেন্ট্রেশন 7 হলো তখনও 4, মানে 4 মিলিগ্রাম ড্রাগই এক্সক্রিটেড হচ্ছে। এটা হলো জিরো অর্ডার কাইনেটিক্স when drug elimination occur at a constant rate. তোমরা বুঝতে পেরেছো? অনেক সময় পরীক্ষার সময় তোমরা একটু কমপ্লিকেটেড করে ফেলো। মনে রেখো সহজে যে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এ রেট অফ ড্রাগ এলিমিনেশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন, আর জিরো অর্ডারে ডিরেক্টলি প্রপোর্শনাল না। তুমি ড্রাগের কনসেন্ট্রেশন বাড়লেও একটা ফিক্সড অ্যামাউন্টে ড্রাগটা এক্সক্রিটেড হয়। বুঝতে না পারলে বলো। এখন আসো ডিসকাস দি কার্ডিওভাস্কুলার ইফেক্টস অফ লো ডোজেস অফ নরঅ্যাড্রেনালিন, আইসোপ্রেনালিন এন্ড ডোপামিন when given in infusion. এখানে দুইটা কথা বলেছে, লো ডোজে আর ইনফিউশনে। কি কি? নরঅ্যাড্রেনালিন, আইসোপ্রেনালিন আর ডোপামিন। আগে আমরা দেখি একটু রিসিপ্টর গুলি দেখে নিই, আলফা আর বিটা রিসিপ্টর। এটা ক্যাটজাংয়ের একটা টেবিল। দেখো এটা দেখলে রিসিপ্টরের লোকেশনও লোকেশন ইফেক্ট একসাথে পড়া হয়ে যাবে। আলফা 1টা কোথায় থাকে? আমরা জানি আলফা 1 থাকে ভাস্কুলার স্মুথ মাসেলে। আলফা 1 স্টিমুলেটেড হলে কন্ট্রাকশন হয়, ভেসোকনস্ট্রিকশন হয়, যার কারণে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ে, ব্লাড প্রেশার বাড়ে। আর আলফা 1 যে হার্টে আছে এটা অতটা প্রমিনেন্ট না, খুব কম, কিন্তু তবুও হার্টের আলফা 1 স্টিমুলেটেড হলে কি হয়, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ে। আর বিটা 1টা থাকে হার্টে, এটা ইনক্রিজ ফোর্স এন্ড রেট অফ কন্ট্রাকশন এন্ড ইনক্রিজ রেনিন রিলিজ করে। বিটা 2টা কোথায় থাকে? বিটা 2টা থাকে রেসপিরেটরি মাসেলে, তো থাকেই, ভাস্কুলার স্মুথ মাসেলে থাকে, যার কারণে ভেসো ডাইলেশন হয়। বিটা 2 স্টিমুলেট হলে ভেসো ডাইলেশন হয়, ব্লাড প্রেশারটা কমে যায়, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমে। এই চারটা খুব কেয়ারফুলি খেয়াল করবে। তার মানে আলফা অ্যাগনিস্ট কি করবে? ভেসোকনস্ট্রিকশন করে ব্লাড প্রেশার বাড়াবে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে। আমি যদি বিটা অ্যাগনিস্ট দেই, বিটার দুইটা ফাংশন দেখো। হার্টের ক্ষেত্রে কি করবে? ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবে, মানে হার্ট রেট বাড়াবে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে, আলটিমেটলি কিন্তু কার্ডিয়াক আউটপুট বেড়ে সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়বে। কিন্তু আবার দেখো বিটা 2 কে স্টিমুলেট করে ভেসোডাইলেশন করবে, তার মানে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমবে, ব্লাড প্রেশারও কমবে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তাহলে বিটা 2 স্টিমুলেট হলে কি হবে? ব্লাড প্রেশার বাড়বে নাকি কমবে? ওটা রিসিপ্টরের প্রতি অ্যাফিনিটির উপর ডিপেন্ড করে। দেখো D1 কোথায় থাকে? রেনাল ব্লাড ভেসেলে থাকে। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। D1 থাকে রেনাল ব্লাড ভেসেলে, যা কিনা ভেসোডাইলেশন করে।
মানে রেনাল পারফিউশনটাকে বাড়ায়। এই জন্য আমরা শকের সময় কি দেই, যাতে রেনাল শাটডাউন না হয়, লো ডোজ ডোপামিন দিই। এখন দেখো নর অ্যাড্রেনালিন কি মেইনলি আলফা অ্যাগনিস্ট, বিটার উপর ওর ইফেক্টটা খুব কম, বিটা 2 এর উপর একেবারেই কম। তার মানে যেহেতু মেইনলি আলফা অ্যাগনিস্ট, নর অ্যাড্রেনালিন কি করবে, ব্লাড প্রেশার বাড়াবে, ভেসোকনস্ট্রিকশন করবে, ইনক্রিজ পেরিফেরাল রেজিস্ট্যান্স, সো দেয়ার ইজ হাইপারটেনশন, ইনক্রিজ ইন ব্লাড প্রেশার। আর কি করবে, পজিটিভ ইনোট্রপিক ইফেক্ট। ইনোট্রপিক মিন্স ফোর্স অফ কন্ট্রাকশন, আর ক্রোনোট্রপিক মিন্স হার্ট রেট বাড়া, হার্ট রেট। ওখানে তিনটা ড্রাগ চেয়েছে, নরঅ্যাড্রেনালিন, আইসোপ্রেনালিন, ডোপামিন। আমরা এখন দেখছি নরঅ্যাড্রেনালিন, যেহেতু এটা আলফা অ্যাগনিস্ট, এটা ব্লাড প্রেশারটাকে বাড়াবে। সিম্পল কথায় মনে রাখো। নেক্সট আসো আইসোপ্রেনালিন। আইসোপ্রেনালিন মেইনলি হলো বিটা রিসেপ্টর অ্যাগনিস্ট। ওখানে তিনটার অ্যাগনিস্ট দিয়েছে, আলফা, বিটা আর ডি, ডি রিসেপ্টর, ডোপামিন রিসেপ্টর। Isoprenaline is a potent beta receptor agonist and has little effect on alpha receptor. সো যেহেতু বিটা অ্যাগনিস্ট, বিটা 1 এর উপর কাজ করে কি করবে, পজিটিভ ক্রোনোট্রপিক আর ইনোট্রপিক অ্যাকশন করবে, আর বিটা 2 এর উপর কাজ করে ভেসোডাইলেশন করবে। যার কারণে ব্লাড প্রেশার কমবে। তো দেখা যায় আমি যদি আইসোপ্রেনালিন দেই কি হয়, বিটা 1 এর উপর কাজ করে হার্ট রেট আর ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়, সিস্টোলিক ব্লাড প্রেশারটা একটু বাড়ে, কিন্তু ভেসোডাইলেশন হওয়ার কারণে বাই বিটা 2 ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমে। আলটিমেট ইফেক্ট দেখা যায় যে আইসোপ্রেনালিন দিলে ব্লাড প্রেশারটা কমে, দুইটার ইফেক্ট মিলে ব্লাড প্রেশারটা কমবে। এটা বাড়াবে সিস্টোলিক ব্লাড প্রেশার, এটা কমাবে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এটা একটু মনে রেখো। আইসোপ্রেনালিন যেগুলি বিটা অ্যাগনিস্ট, বিটার উপর কাজ আছে, ওরা দুই ধরনের কাজ করে। বিটা 1 এর উপর কাজ করে হার্ট রেট বাড়াবে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবে, কার্ডিয়াক আউটপুট বাড়াবে, সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়াবে। আবার বিটা 2 এর উপর কাজ করে কি করবে, ভেসোডাইলেশন করবে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমাবে, ব্লাড প্রেশার কমাবে। তোমাদের একটা অস্পিতে একটা প্রশ্ন প্রায় আসে যে ভেসোমোটর রিভার্সাল অফ ডেইন, এটা আমি ক্লাসে পড়িয়েছিলাম। ভেসোমোটর রিভার্সাল, ওটা এই বিটা 2 কে অ্যাক্টিভেট করার জন্য যে ব্লাড প্রেশারটা কমলো, এটাকেই বলে। আমি পড়াবো পরে, যখন অস্পি প্রশ্নগুলি সলভ করবো তখন এটা ক্লিয়ারলি বলে দেবো। এখন দেখো ডোপামিন কি করে। ডোপামিন তুমি ইন্টারভেনাসলি দিলে এটা ভেসোডাইলেশন করবে রেনাল, স্প্ল্যানচিক, করোনারি, সেরিব্রাল ভেসেল, D1 রিসেপ্টরকে দিয়ে। So low dose of dopamine act on D1 receptor and causes renal vasodilation and improve renal function. তাই আমরা শক হলে কি দেই, ডোপামিন দেই, যাতে রেনাল শাটডাউনটা প্রিভেন্ট করা যায়। লো ডোজ ডোপামিন ইনফিউশনের মাধ্যমে দিই। তাহলে আমি কি দেখলাম, এই প্রশ্নের উত্তরটা তোমরা আশা করি পারবে যদি পরীক্ষায় আসে, যে কার্ডিওভাস্কুলার ইফেক্ট অফ নরঅ্যাড্রেনালিন, আইসোপ্রেনালিন, ডোপামিন। নরঅ্যাড্রেনালিন আলফার উপর মেইনলি কাজ করবে, বিপি বাড়াবে। আইসোপ্রেনালিন বিটা 1, বিটা 2 এর উপর কাজ করবে। ইরফান আবির, তুমি কি আইটেম গুলি ক্লিয়ার করছো? সেকেন্ড টার্মে করেছিলে? জি ম্যাম, জি ম্যাম, ম্যাম দিতেছি ম্যাম, আর কয়েকটা বাকি রয়েছে ম্যাম। যেদিন যেদিন শিডিউল ওই দিন দিতেছি। ঠিক আছে, ক্লিয়ার করে ফেলো। জি ম্যাম। আসসালামু আলাইকুম। এখন দেখো নেক্সট কোশ্চেন ছিল, হোয়াট ডু ইউ মিন বাই ইনসুলিন রেজিস্ট্যান্স? নেম দি ড্রাগস ইউজড ইন সাচ এ কেস, মানে ইনসুলিন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি কি ড্রাগ ব্যবহার করা হয়। আর অ্যাডভার্স ইফেক্ট অফ মেটফর্মিন।
আমরা কি জানি জেনারেলি ইনসুলিন রেজিস্ট্যান্স বলে যখন ইনসুলিনের রিকোয়ারমেন্টটা বেড়ে যায় 200 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে। 200 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে যখন একটা পেশেন্টের ইনসুলিনটা বেশি লাগে, তখন বুঝতে হবে যে পেশেন্টের ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে, ইনসুলিন আর তার রিসিপ্টরের সাথে বাইন্ড করে কাজ করতে পারছে না। এটা আমরা কিভাবে ট্রিট করি? দুই ভাবে ট্রিট করি, ইমিউনোজেনিক, নন ইমিউনোজেনিক। কি করতে হয়? পেশেন্টকে কিছু জেনারেল অ্যাডভাইস দিতে হয় যে এক্সারসাইজটা বেশি করতে হবে, ডায়েট কন্ট্রোল করতে হবে ভালোভাবে, সেই সাথে ইনসুলিন সেন্সিটাইজার কিছু ড্রাগ দেয় যে ইনসুলিনের রিসিপ্টরের প্রতি তার অ্যাফিনিটিটাকে বাড়াবে। এটা দুই ধরনের ড্রাগ, বাইগুয়ানাইডস আর থায়োজোলিডিনেডিওনস। এই দুইটা ড্রাগ ইনসুলিন সেন্সিটাইজার বলে এই দুইটা ড্রাগকে। বাইগুয়ানাইডস এর মধ্যে আছে মেটফর্মিন, আর থায়োজোলিডিনেডিওনস এর মধ্যে কি আছে বলো, নাম বলতে পারবে? কে বলবে? আলী হাসান, কেউ বলতে পারবে? আর কি দেই আমরা? ইনসুলিন রেজিস্ট্যান্সটা প্রিভেন্ট করার জন্য অনেক সময় কর্টিকোস্টেরয়েড ইনজেকশনও দেওয়া হয়। এটা মনে রেখো, ইনসুলিন সেন্সিটাইজার হলো বাইগুয়ানাইডস আর থায়োজোলিডিনেডিওনস। আর ইনসুলিন সিক্রেটোগগ মেইনলি আমরা কোনটাকে বলি যে ইনসুলিনের সিক্রেশন বাড়ায় বিটা সেল থেকে। ওই সালফোনাইল ইউরেস গ্রুপের ড্রাগগুলিকে আমরা বলি ইনসুলিন সিক্রেটোগগ, মানে ইনসুলিনের সিক্রেশনটাকে বাড়ায়। আর বাইগুয়ানাইড আর থায়োজোলিডিনেডিওনসটা ইনসুলিনের সেনসিটিভিটি বাড়ায় টুয়ার্ডস ইনসুলিন রিসেপ্টর। মেটফর্মিনের অ্যাডভার্স ইফেক্টের মধ্যে মেইনলি আছে, প্রথমে শুরু করলে মেটফর্মিন দেখা যায় যে অ্যানোরেক্সিয়া, নসিয়া, ভমিটিং হয়, পেশেন্টের অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হয়। বেশিরভাগ সময় দেখা যায় যে এটা ভালো হয়ে যায়, পেশেন্ট মেটফর্মিনটা নিতে নিতে এই অ্যাডভার্স ইফেক্ট গুলি টলারেবল হয়ে যায়, পরে ভালো হয়ে যায়। কিন্তু একটা স্পেশাল অ্যাডভার্স ইফেক্ট হলো যে মেটফর্মিনটা কি করে, ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সি করে, এজন্য মেগালোব্লাস্টিক এনিমিয়া হয়। তাই যেহেতু মেটফর্মিন একবার শুরু করলে একটা ক্রনিক ডিজিজ ডায়াবেটিস মেলাইটাস অনেকদিন তো খেতে হবে পেশেন্টের, তাই কি করতে হবে, পেশেন্টকে একটু সাবধান করে দিতে হবে যে বছরে একবার হলেও যাতে ভিটামিন বি12 এর লেভেলটা করে। আর যখন কোনো ডায়াবেটিক পেশেন্ট তোমাকে দেখবে যে তুমি ওর এনিমিয়া হয়েছে বা পেরিফেরাল ব্লাড করে দেখলে যে মেগালোব্লাস্টিক এনিমিয়া, তখন বুঝতে হবে যে এটা মেটফর্মিনের জন্য হয়েছে, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি। আরেকটা অ্যাডভার্স ইফেক্ট হয় ল্যাকটিক অ্যাসিডোসিস। বাইগুয়ানাইডস গ্রুপে দুইটা ড্রাগ ছিল, ফেনফর্মিন আর মেটফর্মিন। ফেনফর্মিনটা ব্যবহার করা হয় না কারণ ওটা ল্যাকটিক অ্যাসিডোসিসটা খুব বেশি করতো, মেটফর্মিনটা রিলেটিভলি কম করে। তাহলে এই অ্যাডভার্স ইফেক্ট গুলি মনে রেখো, এটা এমসিকিউ তেও আসে। মেটফর্মিনটা খুব ইম্পর্টেন্ট একটা ড্রাগ। Metformin interferes with the calcium-dependent absorption of vitamin B12 in the terminal ileum. তার মানে পেশেন্টকে যদি তুমি ক্যালসিয়াম দাও, ভিটামিন বি12 দাও, তাহলে এই ডেফিসিয়েন্সি স্টেটটা সে ওভারকাম করতে পারবে। এটা জাস্ট একটু জানার জন্য, এটা লিখতে হবে না, অ্যাডভার্স ইফেক্ট আসলে এই অ্যাডভার্স ইফেক্ট গুলি লিখবে। ফজলে রাব্বি, দিচ্ছ তুমি আইটেম গুলি ক্লিয়ার করছো? বাকি আছে তোমার? এইটটি 7, রোল 87, ফজলে রাব্বি। তুমি কি আইটেম দিচ্ছ?
দেখো এত সময় পেয়েছো তাও যদি আইটেমগুলি ক্লিয়ার না করো, সুযোগের সদ্ব্যবহার করো, আইটেমগুলি দিয়ে দিও যাতে আমাদের ইলিজিবল লিস্ট করতে আর কোনো সমস্যা না হয়, সবাইকে ইলিজিবল করে দিতে পারি। ফাইনাল প্রফিট ডেট তো দেখেছো, থার্ড প্রফিটটাও দিয়ে দিতে পারি। Elaborate the clinical significance of high plasma protein binding of drug. আমরা জানি যে একটা ড্রাগ যদি প্লাজমা প্রোটিন বাউন্ড হয় তাহলে কি হয়, আমরা ওর ডিউরেশন অফ অ্যাকশনটা প্রলং পাই। প্লাজমা প্রোটিনটা একটা স্টোরেজ ফর্ম হিসেবে কাজ করে, মানে রিজার্ভার ফর্ম। যে ড্রাগগুলি প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করা অবস্থায় থাকে ওগুলি কিন্তু অ্যাক্টিভ ফর্ম না, প্লাজমা প্রোটিন থেকে রিলিজ হয়ে হয়ে তারপর কাজ করে। তাহলে ইট ইজ দ্য স্টোরেজ ফর্ম অফ ড্রাগ। এটা নাম্বারের উপর যেহেতু একটাই এসেছে তার মানে এটাতে 3.5 ছিল, এটা ইলাবোরেট করে লিখবে যে স্টোরেজ ফর্ম অফ ড্রাগ থাকে তাই এটা আমি ডিউরেশন অফ অ্যাকশনটা বেশি পাই। এটার সাথে আরো দিতে হবে যে ড্রাগ ইন্টারেকশন কিছুটা দিয়ে দিবে, যে যেসব ড্রাগের প্লাজমা প্রোটিনের প্রতি অ্যাফিনিটি বেশি, এরকম দুইটা ড্রাগ দিলে কি হবে, একটা আরেকটাকে ডিসপ্লেস করবে। যার অ্যাফিনিটি বেশি সে কি করবে, যার অ্যাফিনিটি কম তাকে প্লাজমা প্রোটিন থেকে ডিসপ্লেস করে দিবে। তাহলে আমি ওই ড্রাগটা তো আমি হিসাব করে দিয়েছিলাম যে ওটা প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগ, কিন্তু ড্রাগ ইন্টারেকশনের কারণে ওটার অ্যাক্টিভ ফর্মটা বেড়ে যাবে, যার কারণে আমি অ্যাডভার্স ইফেক্ট পাবো, এক্সেসিভ থেরাপিউটিক ইফেক্ট পাবো, ডিউরেশন অফ অ্যাকশনটা প্রলং হবে। আমাকে কয়েকটা ড্রাগের এক্সাম্পল বলতে পারবে, হাইলি প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগ? দুই তিনটা বলো, একটা বলো। 2-3 দিন আগেও ক্লাসে আমি বলেছিলাম। এনএসএড গুলি হাইলি প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগ। আর কি আছে? ডায়াজিপাম, ওয়ারফেরিন, আর অ্যাসপিরিন। অ্যাসপিরিন তো এনএসএড এর মধ্যেই পড়ে। আর দেখো ডিজিজ কন্ডিশন, একটা দুই ভাগে আমরা এটাকে ভাগ করব। একটা পেশেন্টের কি আছে, ধরো লিভার ডিজিজ আছে, তার সিএলডি ক্রনিক লিভার ডিজিজ আছে, প্লাজমা প্রোটিন গুলি সিনথেসিস হয় লিভারে, লিভার ডিজিজের কারণে তার প্লাজমা প্রোটিনের সিনথেসিস কমে গেল, বডিতে প্লাজমা প্রোটিন তার কম। এমন অবস্থায় তুমি যদি একটা ড্রাগ দাও যেটা হাইলি প্লাজমা প্রোটিন বাউন্ড, ওই ড্রাগটার ডোজটা কিন্তু তোমার একটু কম দিতে হবে, কারণ যেহেতু প্লাজমা প্রোটিন কম সে বাইন্ড করতে পারছে না, ওর অ্যাক্টিভ ফর্মটা বেশি থাকবে, আমি থেরাপিউটিক ইফেক্টটা বেশি পাবো। এই জন্য ডিজিজ কন্ডিশনে পেশেন্টকে ড্রাগের, জানি তো আমরা যে লিভার ফেলিওর থাকলে বা কি রিনাল ফেলিওর থাকলে পেশেন্টের ডোজটা অ্যাডজাস্ট করে দিতে হয়। আরো পয়েন্ট থাকলে তোমরা এটা একটু বড় করে পড়বে, যেহেতু এটাতে 3.5 আছে। ক্লিনিক্যাল সিগনিফিকেন্স এর মধ্যে হাইলাইট করবে বেশি ড্রাগ ইন্টারাকশনটা, কারণ এটাই আমি ক্লিনিক্যালি দেখতে পাবো, ড্রাগ ইন্টারাকশন আর ডিজিজ কন্ডিশনে কি করতে হবে আমার এই ধরনের ড্রাগ গুলিকে। ক্রনিক লিভার ডিজিজ থাকলে বা প্রেগনেন্সিতে বা হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, এই কন্ডিশন গুলিতে আমি কি করব। নেক্সট দেখো, এই কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে, এটা ভালো করে পড়বে। এনলিস্ট দ্য ড্রাগস দ্যাট অ্যাক্ট অন প্রেগনেন্ট ইউটেরাস। প্রেগনেন্ট ইউটেরাসে কোন কোন ড্রাগ কাজ করে? অক্সিটোসিন, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, আর্গোমেট্রিন, এগুলি প্রেগনেন্ট ইউটেরাসের উপর কাজ করে। অ্যান্টি প্রোজেস্টেরন যেটা মিফেপ্রিস্টন, এগুলি। আর এখানে কি বলেছে, অক্সিটোসিন আর আর্গোমেট্রিনের ইফেক্ট কম্পেয়ার করতে, হোয়াট আর দ্য ডেঞ্জার্স অফ আর্গোমেট্রিন ওভারডোজ। আমরা জানি আর্গোমেট্রিনটা কিন্তু একটা আলফা অ্যাগনিস্ট, একটু আগে আমরা দেখলাম আলফা অ্যাক্টিভেট হলে কি হয়, ভেসো কনস্ট্রিকশন হয়। আর্গোমেট্রিনটা হলো একটা পোটেন্ট আলফা অ্যাগনিস্ট,
তার মানে ভেসোকনস্ট্রিকশন হলে কি হবে? যদি পেরিফেরালি হয় ব্লাড সাপ্লাই কমে যাবে, গ্যাংগ্রিন হবে। তাহলে কি কি ড্রাগ প্রেগনেন্ট ইউটেরাসের উপর কাজ করে? প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ। নামগুলি বলতে পারবে? প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ তিনটা নাম বলো যেটা আমরা অক্স রিলেটেড কন্ডিশনে দিই। কেউ বলো না কেন? তোমরা আজকে তো রবিবার, বুধবারে মে 2018 এটা পুরাটা পড়বে, 24টা প্রশ্ন পড়বে, তারপর বুধবারে ক্লাসে বসবে। কেউ বলতে পারবে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ গুলির নাম আমরা ব্যবহার করি অবস্টেটিক রিলেটিভ কন্ডিশনে? অবস্টেটিক কি কি আছে? মিসোপ্রোস্টল আছে, আর ডিনোপ্রোস্টন, আর আচ্ছা দেখো অক্সিটোসিন কি করে। অক্সিটোসিন আর আর্গোমেট্রিনের কম্পেয়ার করবে স্মল ডোজ আর হাই ডোজে। স্মল ডোজে অক্সিটোসিন increase both the frequency and the force of uterine contraction. আর হাই ডোজে কি করবে? it produce sustained contraction. আর আর্গোমেট্রিনটা কি করবে? in small doses it evoke rhythmic contraction and relaxation. রিদমিক শব্দটার উপর জোর দিতে হবে, নয়তো কিন্তু দুইটা একই হয়ে যাবে। অক্সিটোসিন স্মল ডোজে ফ্রিকোয়েন্সি, ফোর্স অফ কন্ট্রাকশন দুইটাই বাড়াবে। আর আর্গুমেন্টিনটা কি করবে? কন্ট্রাকশন রিল্যাক্সেশন, এটা একটা রিদমের মধ্যে থাকবে, রিদমিক থাকবে। আর হাই কনসেন্ট্রেশনে ইনডিউস পাওয়ারফুল অ্যান্ড প্রোলং কন্ট্রাকশন। মানে হাই ডোজে কন্ট্রাকশনের ডিউরেশনটা বেশি থাকবে, প্রোলং কন্ট্রাকশন হবে, পাওয়ারফুল অ্যান্ড প্রোলং। এই হাইলাইটেড ওয়ার্ড গুলি কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে, এটা ভাইভাতেও জিজ্ঞেস করে, স্যাররা জানতে চায়। স্মল ডোজে রিদমিক কন্ট্রাকশন করবে, আর হাই ডোজে পাওয়ারফুল অ্যান্ড প্রোলং কন্ট্রাকশন। আর অক্সিটোসিন সাস্টেইন কন্ট্রাকশন হাই ডোজে। আর্গোমেট্রিন ওভারডোজ হলে কি হবে? প্রলং ভেসোস্পাজম হবে, ব্লাড সাপ্লাই কমে যাবে, গ্যাংগ্রিন হবে, মে রিকোয়ার অ্যাম্পুটেশন। অনেক সময় কি হয় আমাদের বাউলে এই কন্ট্রাকশনের কারণে কি হয়, স্মল বাউলটা গ্যাংগ্রিন হয়ে যায়, ইনফার্কশন হয়ে যায়, তখন রিসেকশন করার দরকারও পড়ে। আর্গোমেট্রিনটা খুব একটা কিন্তু ব্যবহার করা হয় না, মেইনলি আমরা ওই অক্সিটোসিনটাই ব্যবহার করি আর প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগস। আর আর্গোমেট্রিন ব্যবহার করা হয় যদি হয়, অক্সিটোসিন ব্যবহার করা হয় মেইনলি এটা পোস্টপার্টাম হেমোরেজে ব্যবহার করা হয়। প্রেগন্যান্সিতে কিন্তু আর্গোমেট্রিন দেওয়া যায় না, কারণ এটা কি করে? পাওয়ারফুল কন্ট্রাকশন করে। Write down the role of glyceryl trinitrate in angina pectoris. How does nitrate tolerance develop? কি করে নাইট্রেট গুলি? প্রিলোড কমায়, decrease preload by venodilation, decrease afterload by arteriolar dilation. আলটিমেটলি কি হবে? অ্যাঞ্জাইনাতে কি হয় যে ডিমান্ড আর সাপ্লাই এর মধ্যে একটা ইমব্যালেন্স হয়, অক্সিজেনের ডিমান্ডটা বেড়ে যায় আর সাপ্লাইটা কমে যায়, এই জন্য ইমব্যালেন্সের কারণে ইসকেমিক পেইন হয়। তাহলে আমরা গ্লিসারাইল ট্রাইনাইট্রেট দিলে কি হয়? এটা আর্টারিওকেও ডাইলেট করে, ভেইনকেও ডাইলেট করে, যার কারণে প্রিলোড আফটারলোড কমবে, পেশেন্টের অক্সিজেন রিকোয়ারমেন্টটা কমবে। এই জন্য সাপ্লাইটা যে কমে গিয়েছে, ওই কম সাপ্লাই দিয়েই পেশেন্টের রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে।
কিভাবে নাইট্রেট টলারেন্স ডেভেলপ করে? একটু কঠিন। আমরা জানি যে নাইট্রেট গুলি কাজ করে আমাদের ব্লাড ভেসেলে নাইট্রিক অক্সাইড রিলিজ করে, অ্যাসিটাইল কোলিনের মতো। অ্যাসিটাইল কোলিনও নাইট্রিক অক্সাইড রিলিজ করে ভেসোডাইলেশন করে তারপর ব্লাড প্রেশার কমায়। আর এখানে গ্লিসারল ট্রাইনাইট্রেটটা কি করে? নাইট্রিক অক্সাইড রিলিজ করে ভেনোডাইলেশন করে, আর্টেরিওলার ডাইলেশন করে। টলারেন্স কখন ডেভেলপ করে? টলারেন্স মানে কি? ডিক্রিজ ইফেক্ট অফ এ ড্রাগ আফটার রিপিটেড অ্যাডমিনিস্ট্রেশন। তুমি নাইট্রেটটা রিপিটেডলি দিচ্ছ, তো কি হবে? নাইট্রিক অক্সাইডের পরিমাণটা কমে যাবে না, রিলিজটা। এই জন্য তখন টলারেন্স ডেভেলপ করবে, যে ওই একই ডোজে আর তুমি সেম ইফেক্টটা পাবে না, তোমার ডোজ বাড়াতে হবে। ডিক্রিজ ইন টিস্যু সালফাইডার গ্রুপ, ইনক্রিজ জেনারেশন অফ অক্সিজেন ফ্রি রেডিক্যালস ডিউরিং নাইট্রেট থেরাপি। আর ব্লাড ভেসেলটা ডিসেন্সিটাইজ হয়ে যায়, ব্লাড ভেসেলস বিকাম ডিসেন্সিটাইজড টু ভেসোডাইলেশন। এই কয়েকটা মেকানিজমে নাইট্রেট টলারেন্স ডেভেলপ করে। এটা মুখস্থ করবে, যেহেতু একবার এসেছে এটা রিপিট হতে পারে। সহজ ভাবে মনে রাখবে যে নাইট্রিক অক্সাইড কমে যায়, সালফাইডাল গ্রুপ কমে যায়, ব্লাড ভেসেল ডিসেন্সিটাইজ হয়ে যায়। রিসেন্টলি একটা স্টাডি করে দেখা গেছে যে ক্যালসিটোনিন জিন রিলেটেড পেপটাইড, একটা ভেসোডাইলেটর, এটা কমে যাওয়ার কারণেও নাইট্রেট টলারেন্স ডেভেলপ করে। এটা মনে রাখতে না পারলে সমস্যা নেই, কিন্তু এই চারটা মনে রাখতে হবে। Enumerate the medicine used for pre-anesthetic medication. State the clinical uses and adverse effect of suxamethonium. সহজ, প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনে কি কি ড্রাগ ব্যবহার করা হয়, সাথে জাস্টিফিকেশনটা দিয়ে দেবে কেন। বেনজোডায়াজেপিনস কেন দেই? অ্যাংজাইটি কমানোর জন্য, একটা সিডেটিভ ইফেক্ট পাওয়ার জন্য। অ্যাট্রোপিন কেন দেই? পেশেন্টের যাতে সিক্রেশন গুলি কমে, গ্যাস্ট্রিক সিক্রেশন, ব্রঙ্কিয়াল সিক্রেশন, স্যালাইভেশন, এগুলি যাতে কমে। অ্যান্টিএমেটিক কেন দেই? যাতে নরসিয়া ভমিটিং না হয়। প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দেই ইনফেকশনকে প্রিভেন্ট করার জন্য। প্রোটন পাম্প ইনহিবিটর দেই যে কোনো স্ট্রেসফুল কন্ডিশনে কি হয়, আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বেড়ে যায়, ওটাকে কমানোর জন্য প্রোটন পাম্প ইনহিবিটর দেই। প্রতিটা ড্রাগে জাস্টিফিকেশনটা লিখে দেবে। অনেক সময় এখানে নার্কোটিক অ্যানালজেসিকও দেওয়া হয় যাতে পোস্ট অপারেটিভ পেইনটা কম হয়, নার্কোটিক অ্যানালজেসিক। ক্লিনিক্যাল ইউজেস অফ সাক্সামিথোনিয়াম। সাক্সামিথোনিয়াম হলো একটা ডিপোলারাইজিং মাসল রিল্যাক্সেন্ট। আমরা যখন সার্জারি করি তখন কি হয়, আমাদের মাসলটা রিল্যাক্স থাকতে হয় যাতে সহজে সার্জারি করা যায়, তখন আমরা সাক্সামিথোনিয়াম ইউজ করি। সার্জিক্যাল রিল্যাক্সেশন, এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন, কোনো কারণে পেশেন্টের ইনটিউবেশনের দরকার হচ্ছে, সাক্সামিথোনিয়াম দিলে মাসলটা রিল্যাক্স হবে, তুমি ইনটিউবেশন সহজে করতে পারবে। কন্ট্রোল অফ ভেন্টিলেশন, ট্রিটমেন্ট অফ কনভালশন, এই চারটা ইউজ সাক্সামিথোনিয়ামের ভালো করে মনে রাখবে। সার্জিক্যাল রিল্যাক্সেশন, এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন, কন্ট্রোল অফ ভেন্টিলেশন, ট্রিটমেন্ট অফ কনভালশন। পরীক্ষার সময় শুধু একটাই মনে থাকে তোমাদের। অ্যাডভার্স ইফেক্ট কি কি আছে? হাইপার ক্যালেমিয়া হয়, কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে, ইনক্রিজড ইন্ট্রাঅকুলার প্রেসার, ইনক্রিজড ইন্ট্রাগ্যাস্ট্রিক প্রেসার, মাসল পেইন হয়, যেহেতু মাসলটা টুইচিং হয়, পরে দেখা যায় যে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হিসেবে পেশেন্টের মাসল পেইন হচ্ছে। ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া আর সাক্সামিথোনিয়াম অ্যাপনিয়া।
এগুলি কার হয়? জেনেটিক্যালি যেসব পেশেন্টের কোলিন এস্টারেজ এনজাইমটা থাকে না, বিউটারাইল কোলিন যেটা দিয়ে সাকসামিথোনিয়াম ভাঙে, তাহলে কি হবে? সাকসামিথোনিয়াম ভাঙবে না, ওটা এক্সিস্ট করবে, ডায়াফ্রামটা প্যারালাইজ থাকবে, পেশেন্টের অ্যাপনিয়া হবে। ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া আর সাকসামিথোনিয়াম অ্যাপনিয়া এটা কিন্তু আলাদাভাবে শর্ট নোটে আসে। আমি পড়িয়েছি, আবার পড়াবো যখন প্রশ্নে আসবে। এই দুটা শর্ট নোট হিসেবে পড়বে। ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়াতে আমরা কি দেই? ড্যানসোলিন দেই, ওটা ডিরেক্টলি ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে। আর সাকসামিথোনিয়াম অ্যাপনিয়াতে কি দেই? প্রথমে ভেন্টিলেশন দেই, তারপর ফ্রেশ ব্লাড দেই। ফ্রেশ ব্লাডেও বিউটারাইল কোলিনেস্টারেজ এনজাইমটা থাকে। তাই তোমাদের তো ক্লাস আছে, আজকে আমরা 10 নম্বর পর্যন্ত একটু শেষ করি। আচ্ছা দেখো, enlist the drug used in glaucoma and explain their role in glaucoma. গ্লুকোমাতে কি হয় আমরা জানি যে ইন্ট্রাঅকুলার প্রেসারটা বেড়ে যায়। তো আমি যে ড্রাগই দেব তার একটা এম হবে এই ইন্ট্রাঅকুলার প্রেসারটা বাড়ানো। ইন্ট্রাঅকুলার প্রেসার কখন বাড়ে? যখন অ্যাকুয়াস হিউমারটা বেড়ে যায়। তাহলে আমার উদ্দেশ্য কি থাকবে? রিডাকশন অফ অ্যাকুয়াস হিউমার সিক্রেশন। অ্যাকুয়াস হিউমারের সিক্রেশন মানে ফর্মেশনটাকেই কমিয়ে দিব অথবা এটার আউটফ্লোটাকে বাড়াবো। এনহ্যান্সমেন্ট অফ অ্যাকুয়াস আউটফ্লো। অ্যান্টি গ্লুকোমা ড্রাগগুলি প্রায় প্রতি প্রফে রিপিট হয়, এটা ভালো করে পড়বে, অবশ্যই খুব ভালো করে পড়বে। ড্রাগস ইউজড ইন গ্লুকোমা: কোলিনোমিমেটিক ড্রাগ, আলফা অ্যাগোনিস্ট, বিটা ব্লকার, প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা অ্যানালগস এন্ড ডায়াবেটিস। ক্যাটজাং এর একটা টেবিলের মধ্যে তুমি সব পাচ্ছ, ড্রাগের নাম, কিভাবে কাজ করে, আর রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। কি টপিক্যালি দিচ্ছ নাকি ওরালি দিচ্ছ? দেখো, ওরালি দেওয়া হয় অ্যাসিটাজোলামাইড। আমরা পরীক্ষা জিজ্ঞেস করতে পারে যে গ্লুকোমাতে কি কোনো ড্রাগ ওরালি দেওয়া হয়, তখন তুমি বলবে হ্যাঁ, কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর গুলি ওরালি দেওয়া হয়। আচ্ছা, তোমাদের তো ক্লাস আছে, আজকে আমি এই পর্যন্তই শেষ করি। নেক্সট ক্লাসে তোমরা সবাইকে বলে দিবে অবশ্যই যাতে মে 2018 এই প্রশ্নে প্রফের মে 2018 এর 24টা প্রশ্ন পড়বে। আমি